ভারত আর পাকিস্তানের মধ্যে কিছুদিন আগে যে একটা ছোটখাটো কিন্তু বেশ জোরালো সংঘাত হয়ে গেল, সেই সময় তথ্যের আসা যাওয়াটা ছিল সাংঘাতিক জটিল। মানে কোনটা সত্যি আর কোনটা বানানো গল্প বা ধরুন ইচ্ছে করে ছড়ানো গুজব, সেটা বোঝাই মুশকিল ছিল। আজ আমরা সেই সময়ে কিছু খবর আর রিপোর্টের গভীরে গিয়ে একটু বোঝার চেষ্টা করব আসলে কি ঘটেছিল। হ্যাঁ, ঠিক তাই। এই ধরনের উত্তেজনার সময় যে একটা তথ্য কুয়াশা তৈরি হয়, তার মধ্যে সত্যিটা খুঁজে পাওয়া মানে আসলেই কঠিন হয়ে পড়ে। আমাদের হাতে যেমন উইকিপিডিয়ার মতো সূত্র আছে, যেখানে তথ্যের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে, তেমনি আবার ধরুন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ফ্যাক্ট চেক রিপোর্টও আছে। ওরা কিন্তু নির্দিষ্ট কিছু ভুয়ো খবর ধরে ফেলেছিল। তো আজকের আলোচনায় আমরা দেখব এই পরস্পর বিরোধী তথ্যগুলো কিভাবে ছড়ালো আর কি এর পেছনের প্রবণতাগুলো কি ছিল। এই যে বললেন তথ্য কুয়াশা, এর প্রথম লক্ষণই বোধহয় ছিল ক্ষয়ক্ষতির পরস্পর বিরোধী পরিসংখ্যান, তাই না? ঠিক কতগুলো যুদ্ধবিমান পড়েছে বা কতজন সেনার সাধারণ মানুষ মারা গেছেন, এই নিয়ে ভারত আর পাকিস্তান একদম ভিন্ন ভিন্ন কথা বলছিল। উইকিপিডিয়াতেও এই বিভ্রান্তির ছবিটা বেশ স্পষ্ট, মানে দুই পক্ষের দাবি ওখানে দেখানো হয়েছে। হ্যাঁ, আল জাজিরার রিপোর্টেও কিন্তু এই ব্যাপারটা বেশ জোর দিয়ে বলা হয়েছে যে দুই পক্ষই একে অপরের দাবি নাকচ করছিল। যুদ্ধের সময় যাচাই করা খবর পাওয়া যে কতটা কঠিন, এটা তো তারই একটা প্রমাণ। এমনকি নির্দিষ্ট ঘটনার বিবরণেও, মানে কোন বিমান কাকে ভূপাতিত করেছে, এই নিয়েও বিভিন্ন সূত্রে বিভিন্ন রকম দাবি দেখা যাচ্ছিল। আচ্ছা, এই পরিসংখ্যানের বিভ্রান্তির বাইরেও তো কিছু একেবারে মানে অবিশ্বাস্য বানানো গল্প ছড়িয়েছিল, তাই না? যেমন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড বুমের করা ফ্যাক্ট চেকের মাধ্যমে কয়েকটা তুলে ধরেছে। বুমটা একটা সংস্থা যারা এই ধরনের খবরের সত্যতা যাচাই করে। কিছু ভারতীয় মিডিয়া বলছিল নৌবাহিনীর জাহাজ আইএনএস বিক্রান্ত নাকি করাচি বন্দরে হামলা করেছে। কেউ কেউ তো এটাও বলছিল যে জাহাজটা লাহোরে পৌঁছে গেছে, যেটা কিনা একটা স্থলবেষ্টিত শহর। ভাবা যায়? একদমই অবিশ্বাস্য। আর বুম তদন্ত করে দেখেছে এর কোনো ভিত্তিই নেই। করাচি পোর্ট ট্রাস্টও নিশ্চিত করেছে যে তাদের কার্যক্রম স্বাভাবিক ছিল, মানে কোনো হামলার ঘটনাই ঘটেনি। শুধু তাই নয়, ধরুন ভারতীয় সেনার ইসলামাবাদ দখল বা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের আত্মসমর্পণের মতো খবরও ছড়িয়েছিল। এগুলো সব মিথ্যে। এমনকি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিয়াকে নিয়েও পদত্যাগ বা আটকের গুজব রটেছিল। সেগুলোরও কোনো সত্যতা মেলেনি। আর আরেকটা অদ্ভুত জিনিস হলো এই যে সম্পর্কহীন ভিডিওর ব্যবহার। বিজনেস স্ট্যান্ডার্ড যেমন উল্লেখ করেছে আমেরিকার ফিলাডেলফিয়ার একটা প্লেন দুর্ঘটনার পুরনো ভিডিও, বা ধরুন ইসরায়েলের আয়রনডোম সিস্টেমের ভিডিও, সেগুলোকে ব্যবহার করে ভারতীয় হামলা বা প্রতিরক্ষা ব্যবস্থার ছবি বলে চালানো হয়েছে। এটা তো সাংঘাতিক। হ্যাঁ, এখানে একটা বিষয় খেয়াল করার মতো, যে মিথ্যে খবরগুলো সবচেয়ে বেশি ছড়িয়েছে সেগুলোর বেশিরভাগই খুব নাটকীয়, মানে প্রচণ্ড আবেগ উস্কে দেওয়ার মতো, আর প্রায়শই দৃশ্যমান কোনো ভিডিও বা ছবি সহ। এই যে করাচিতে নৌ হামলা বা লাহোরে জাহাজ, এগুলো এতই অবাস্তব যে যুক্তি দিয়ে ভাবলে সহজে উড়িয়ে দেওয়া যায়। কিন্তু উত্তেজনার মুহূর্তে এগুলোই যেন বেশি বিশ্বাসযোগ্য হয়ে ওঠে মানুষের কাছে। আবার অন্যদিকে ডেইলি এক্সপ্রেসের রিপোর্টে যেমন পাকিস্তানের তথ্যমন্ত্রীর 40-50 জন ভারতীয় সেনা হত্যার দাবির কথা আছে, সেটাও কিন্তু বেশ বড় সংখ্যা, এবং অন্যান্য রিপোর্টের যেমন 25 বা 33 জন হতাহতের দাবির সাথে মেলেনি। এই ধরনের যাচাইহীন বা অতিরঞ্জিত দাবিগুলো পরিস্থিতি আরও ঘোলাটে করে তোলে, উত্তেজনা বাড়ায়। হুম, এই যে এত মিথ্যে খবর, গুজব ছড়ালো, এর প্রভাব তো সাধারণ মানুষের উপর মারাত্মক পড়েছে নিশ্চয়ই। আল জাজিরার রিপোর্টে একদিকে যেমন একটা জাতীয়তাবাদী জোয়ারের কথা বলা হয়েছে, তেমনি মানুষের দৈনন্দিন জীবন যে ব্যাহত হচ্ছিল, স্কুল বন্ধ ছিল, একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছিল, সেটাও তো এসেছে। এই ভুয়ো খবরগুলো কি এই পরিস্থিতিতে আরও ইন্ধন জুগিয়েছে? নিঃসন্দেহে। আসলে ওই যে লাহোরে জাহাজ পৌঁছানোর মতো অবিশ্বাস্য খবর বা ধরুন সেনাপ্রধানকে নিয়ে গুজব, এগুলো শুধু বিভ্রান্তি ছড়ায় না, এগুলো মানুষের মনে সত্যিকারের ভয় আর অনিশ্চয়তা তৈরি করে। উইকিপিডিয়াতেও বিবিসির সূত্রে ভুল তথ্য প্রচারণার কথা উল্লেখ করা আছে। এই ডিসইনফরমেশন বা ভুল তথ্য, এটা মানুষের স্বাভাবিক জীবনযাত্রা থামিয়ে দেয়, অর্থনৈতিক ক্ষতি করে, আর সবচেয়ে বড় ক্ষতিটা করে বিশ্বাসের জায়গায়। মানুষ বুঝতেই পারে না কাকে বিশ্বাস করবে, কোন খবরটা সত্যি। কিন্তু একটা ব্যাপার বেশ ইন্টারেস্টিং, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড যেমনটা বলছে, এই যে এত নাটকীয় সব দাবি, মানে
করাচি হামলা, ইসলামাবাদ দখল, এগুলোর কোনো সমর্থন কিন্তু ভারত বা পাকিস্তান কোনো দেশের সরকারি ভাষ্যেই পাওয়া যায়নি। এর মানে কি দাঁড়ায়? এটা কি শুধু সংবাদ মাধ্যমের অতি উৎসাহ, নাকি এর পেছনে অন্য কিছু আছে? এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, হ্যাঁ। অনেক সময়ই দেখা যায় উত্তেজনা ছড়ানোর মতো খবরগুলো মূলধারায় কিছু মিডিয়া হয়তো প্রচার করে ফেলে, সেটা টিআরপির চাপে হোক বা হয়তো যাচাই করার সময়ের অভাবে। কিন্তু সরকারিভাবে অনেক সময় সেই চরম দাবিগুলো করা হয় না বা এড়িয়ে যাওয়া হয়। এর একটা মানে হতে পারে যে একদিকে হয়তো একটা অনানুষ্ঠানিক চাপ তৈরির চেষ্টা থাকে, আবার অন্যদিকে সরকারি অবস্থান কিছুটা সংযত রাখা হয় আন্তর্জাতিক স্তরের কথা ভেবে। তবে দায়িত্বশীল সাংবাদিকতার অভাবটাও এখানে বেশ স্পষ্ট হয়ে ওঠে। তাহলে সব মিলিয়ে মূল কথাটা হলো যুদ্ধের মতো পরিস্থিতিতে ভুয়ো বা মিথ্যে খবর, যাকে আমরা ভুয়ো খবর বলছি, সেটা দাবানলের মতো ছড়াতে পারে। আর কোনটা সত্যি কোনটা মিথ্যে তা বুঝে ওঠা সাধারণ মানুষের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়ে, বিশেষ করে যখন খবরগুলো খুব চটকদার বা আবেগপূর্ণ হয়। একদম। আর এটাই আমাদের একটা জরুরি প্রশ্নের সামনে দাঁড় করায়, তাই না? এই চরম উত্তেজনার মুহূর্তে যখন চারদিকে এত পরস্পর বিরোধী খবর আর গুজব, তখন সাধারণ মানুষ কিভাবে সঠিক তথ্যটা বুঝবে? মানে কেবল ভাইরাল ক্লিপ বা চটকদার শিরোনাম দেখেই কি সিদ্ধান্ত নেওয়া ঠিক? তথ্যের উৎস যাচাই করা, বিভিন্ন মাধ্যমের খবর মিলিয়ে দেখা, এর গুরুত্বটা এখানেই। আর সংবাদ মাধ্যমগুলোরই বা নিজেদের বিশ্বাসযোগ্যতা ধরে রাখতে কতটা দায়িত্বশীল হওয়া উচিত, প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে।